আমরা সেদিন শেষ করেছিলাম কি নিয়ে, ভালো স্বাস্থ্যের অপরিহার্য শর্তাবলী নিয়ে। আজকে আমরা শুরু করব খাদ্য দিয়ে। এই যে বলেছিলাম পুষ্টির জন্য আমাদের খেতে হয় খাদ্য। খাদ্যটা কি, কি কি খাবার খাবো বা খাদ্য খেলে কি হয়, কোন কোন খাবার খাওয়া উচিত, এইসবগুলি দেখি। বা খাদ্যের মধ্যে কি কি থাকে। তো খাদ্যের সংজ্ঞা: যে সমস্ত আহার্য গ্রহণে জীবদেহের ক্ষয়পূরণ ঘটে, শক্তি উৎপাদন হয়, জীবদেহের বৃদ্ধি ঘটে এবং শারীরবৃত্তীয় কার্যাবলীর জন্য প্রয়োজনীয় শক্তি অর্জিত হয়, তাদেরকে খাদ্য বলে। খাদ্য কাকে বলে? বলছে যে সমস্ত আহার্য গ্রহণে জীবদেহের ক্ষয়পূরণ ঘটে, আমাদের ক্ষয়ক্ষতির পূরণ ঘটে, শক্তি উৎপাদন হয়, আমাদের শক্তি পাই, জীবদেহের বৃদ্ধি ঘটে, আমাদের বৃদ্ধি ঘটে, শারীরবৃত্তীয় কার্যাবলীর জন্য আমাদের শরীরের যে প্রত্যেক দিন যে অনবরত যে কাজ চলেই যাচ্ছে, সেই কাজের জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি আমরা পাই কোথা থেকে? পাই খাদ্য থেকে। আর এইসব জিনিস আমরা যে জায়গা থেকে পাই সেটাকে কী বলে? খাদ্য বলে। ব্যাস। এরপরে যাচ্ছি খাদ্য আর পরিপোষকের মধ্যে পার্থক্য। সেদিন আমরা বলেছিলাম কি পরিপোষক বলতে যে আমরা যেসব খাদ্য খেলে যেসব খাদ্য আমরা খাই সেই সব খাদ্যকেই পরিপোষক বলে। আর তাহলে খাদ্য আর পরিপোষকের মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু দেখে নিই। যে আহার্য সামগ্রী জীবদেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন থাকে খাদ্য বলে। আর পরিপোষক হচ্ছে খাদ্য মধ্যস্থ, মানে খাদ্যের মধ্যে যে সকল উপাদান শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ উপাদান সরবরাহ করে তাকে পরিপোষক বলে। হ্যাঁ, বলছে খাদ্যের মধ্যে, খাদ্য তো আমরা খাচ্ছি, কিন্তু এই খাদ্যের মধ্যে যে সকল পার্টিকুলার উপাদানগুলি আমাদের শক্তি উৎপাদনে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধক উপাদান সরবরাহ করে, আমাদের রোগ প্রতিরোধ যে শক্তি লাগে সেই শক্তির জন্য যে উপাদান সেগুলি সরবরাহ করে, পার্টিকুলার ওই সব খাদ্যগুলিকেই পরিপোষক বলে। হ্যাঁ, খাদ্য হয়তো বা অনেকগুলি খেতে পারি, কিন্তু সবগুলা কিন্তু পরিপোষক নয়। সবগুলা থেকে আমরা শক্তি পাই নাও পেতে পারি, বা পাই না। অ্যাকচুয়ালি আমরা সব খাদ্য থেকেই আমরা শক্তি পাই না। তো পার্টিকুলার যেসব খাদ্য থেকে আমরা পরিপোষক পাই সেগুলিকেই কিন্তু, সেই খাদ্যগুলিকেই পরিপোষক বলা হয়। যে খাদ্য থেকে আমরা শক্তি পাই বা রোগ প্রতিরোধ উপাদান পাই সেগুলিকেই পরিপোষক বলা হয়। এর মানে যে সমস্ত খাদ্যই পরিপোষক। ইয়াস, সমস্ত খাদ্যই পরিপোষক, কারণ পরিপোষক কোথায়? খাদ্যের মধ্যেই অবস্থিত। আর সমস্ত পরিপোষক খাদ্য নয়। এর মানে এই নয় যে খাদ্য মানেই পরিপোষক। পরিপোষক মানে খাদ্য হতেই পারে না। খাদ্যের পাচন ঘটে। হ্যাঁ, খাদ্যের পাচন তো ঘটবেই। পরিপোষকের পাচন ঘটে না, সরাসরি শোষণ ঘটে। বলতে খাদ্যের পাচন ঘটে মানে পাচিত হয়। এই যে বললাম তোমাদের চাল ডাল এগুলি কি হয়? এগুলি টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো হয়ে যায় আর কি। পরিপোষকের পাচন ঘটে না, সরাসরি শোষণ ঘটে। এই যে বললাম আমরা যে পরিপাক হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট লালাগ্রন্থিতে কি মানে পাকস্থলীতে, স্টমাকে এসব হয়। তারপর আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে শোষিত হয়। এই যে শোষণ, এই শোষণের কথাই বলছি। কি শোষিত হয়? ওই যে আমরা খাদ্য খাই, এই যে আমরা ভাত খাই, ডাল খাই, এইসব খাই, সেসব থেকে আমাদের কার্বোহাইড্রেটটা বেঁচে বেঁচে, আমাদের কার্বোহাইড্রেটটা বেঁচে বেঁচে আমাদের প্রোটিনটা বেঁচে বেঁচে, আমাদের গ্লুকোজটা কী হয়? শোষণ হয়। কোথায় শোষণ হয়? ব্লাডে শোষণ হয়। তাহলে কি হয়? খাদ্য পাচিত হচ্ছে আর পরিপোষক পাচিত হচ্ছে না। সেটা কি হচ্ছে? ডাইরেক্ট শোষণ হয়ে যাচ্ছে পরিপাক হওয়ার পর। তারপর বলছে যে শক্তির উৎস হিসেবে খাদ্য। আমরা জানি খাদ্যই আমাদের যত শক্তির উৎস। খাদ্য না খেলে তো আমরা দুর্বল হয়ে পড়ি, ঠিক না? তো খাদ্য খেলেই আমরা এনার্জি পাই। তো এনার্জি বলতে কি? শক্তি। তাহলে খাদ্য থেকেই পাচ্ছি শক্তি। তাহলে শক্তির উৎস হচ্ছে কি? খাদ্য। জীবের জৈবিক ধর্ম অব্যাহত রাখার জন্য শক্তির প্রয়োজন। বলছে জীবের জৈবিক ধর্ম, আমাদের যে জৈবিক ধর্ম সেটা অব্যাহত মানে কন্টিনিউ রাখার জন্য শক্তির প্রয়োজন। জীবের কাছে এই শক্তির প্রত্যক্ষ উৎস হলো খাদ্য। জীবের কাছে সেই শক্তির ডিরেক্ট সোর্স কি? খাদ্য। সবুজ উদ্ভিদেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্যে সৌরশক্তিকে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ করে। বলছে সবুজ উদ্ভিদেরা, প্ল্যান্টসরা কী করে? সালোকসংশ্লেষ ফটোসিনথেসিস পদ্ধতিতে উৎপাদিত খাদ্যে তারা সৌরশক্তিকে, তাদের যে সানলাইটকে কী করে? স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ করে নেয়। সালোকসংশ্লেষে অক্ষম প্রাণীরা, আর সালোকসংশ্লেষে অক্ষম বলতে আমরা বা জীবরা, সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খলার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরণ করে। আমরা কি করি? আমরা যারা জীবরা আছি, প্রাণীরা, আমরা কি করি? জীবরা না, অ্যাকচুয়ালি জীব বলতে কিন্তু প্ল্যান্টসও চলে আসবে। সো অ্যাকচুয়ালি প্রাণীরা কী করি? আমরা সবুজ উদ্ভিদ থেকে আমরা খাদ্য শৃঙ্খলটা মেনটেন রেখে আমরা খাদ্যটা প্রত্যক্ষ বা ইনডাইরেক্টলি খেয়ে নিই।
তারপর জীবকোষে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণের ফলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি মুক্ত হয়। জীবকোষে আমাদের শরীরে কি হয়, জীবকোষে শ্বসন প্রক্রিয়ায় আমাদের শ্বসন রেসপিরেটরি সিস্টেম হয়। সেই রেসপিরেটরি সিস্টেম কি সেটা নিয়েও আমি ভিডিও বানাবো, সেটা তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো জীবকোষে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণের ফলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি মুক্ত হয়। এই মুক্ত শক্তি জীবের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়। তাই বলা যায় জীবদেহের শক্তির উৎস হলো খাদ্য। বলছে আমাদের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, খাদ্যের জারণের ফলে। এই জারণ বিজারণ নিয়েও কিন্তু একটা ব্যাপার আছে, সেটা অনেক লম্বা, আমি বলে দিচ্ছি। তো খাদ্যস্থ শক্তি কি হয় আমাদের, ওই যে বললাম খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপ শক্তি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শক্তি, সেটা থেকেই আমরা শক্তি পাই। তারপর বলছি খাদ্যের প্রকারভেদ। আর এখানে যে আমি শ্বসন প্রক্রিয়া আর এই জারণটা স্কিপ করলাম, সেটা আমি স্কিপ করিনি, সেটা নিয়ে আমি আলাদা টপিক বলবো, কারণ এটি কিন্তু অনেক বড় বড় টপিক। তো সেটা নিয়ে এখন ডিসকাস করতে গেলে কিন্তু এই চ্যাপ্টারটা আর হবে না, নিউট্রিশন চ্যাপ্টারটা। সো সেটা নিয়ে আমি আলাদাভাবে বলে দিচ্ছি। তারপর আসছি আমরা খাদ্যের প্রকারভেদ, টাইপস অফ ফুড। ফুড অ্যাকচুয়ালি 3 প্রকার, খাদ্য প্রধানত 3 প্রকার, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট অ্যান্ড প্রোটিন। এটা হচ্ছে 3 রকমের ফুড। মেইন খাদ্য হচ্ছে এটাই, এটা দিয়ে আমাদের শরীরে চলে। কার্বোহাইড্রেটকে আবার কি বলা যায়, জলঙ্গার বলা যায়। ফ্যাট মানে স্নেহ বা চর্বি, যেটি তৈলাক্ত জিনিস হয় ম্যাক্সিমাম, যা খেলে আমাদের চর্বি হয়। প্রোটিন আমিষ জাতীয়, এই যে ডিম ডাম যা হয় আর কি। প্রয়োজনীয়তার উপর নির্ভর করে খাদ্যকে দুভাগে ভাগ করা যায়। আমাদের শরীরের যে প্রয়োজন, এই প্রয়োজনের উপর নির্ভর করে, ডিপেন্ড করে খাদ্যকে দুভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি হলো দেহ পরিপোষক খাদ্য আর দেহ সংরক্ষক খাদ্য। তো আমরা দেখে নিই দেহ পরিপোষক আর দেহ সংরক্ষক খাদ্যগুলি কি কি, আর ওদেরকে কেন ডিফারেন্সিয়েট করা হলো। তো দেহ পরিপোষক খাদ্য হলো যে সমস্ত খাদ্যের বিপাকে শক্তি উৎপন্ন হয় এবং যারা দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের প্রদান হিসেবে বিবেচিত হয়, তাদেরকে দেহ পরিপোষক খাদ্য বলে। বলছে যে খাদ্যগুলির বিপাকে বলতে এই যে বলেছিলাম মেটাবলিজম বলতে এই যে ওরা টুকরো টুকরো হয়ে ছোটো ছোটো টুকরোতে পরিণত হয়। এই পরিণতর ফলে যে টুকরোগুলি লাস্ট অবধি চলে আসে, সেটা আমাদের কি হয়, ডিরেক্টলি আমাদের যেমন এই যে গ্লুকোজ, যে প্রোটিন, সেগুলি কি হয় আমাদের শোষিত হয়। ওই যে পরিপোষক আগে পেয়েছিলাম, পরিপোষক কি হয়, পাচিত হয় না, শোষিত হয়ে ডিরেক্টলি আমাদের ব্লাডে চলে যায়। আর ব্লাডে চলে গিয়ে কি হয়, আমাদের ক্ষয়পূরণে হেল্প করে, তারপর আমাদের দেহকে বৃদ্ধি পেতে সাহায্য করে। তো বলছে আর আমাদের শক্তির যোগান দেয়। তো যেসব খাদ্য ডিরেক্টলি বিপাকের পরে আমাদের শক্তির যোগান দেয়, আমাদের দেহের বৃদ্ধিতে হেল্প করে, আমাদের ক্ষয়পূরণে হেল্প করে, সেই সব খাদ্যকেই আমরা দেহে পরিপোষক খাদ্য বলি। আগেই বলেছি কিন্তু খাদ্য মানেই সবগুলা খাদ্য আমাদের হেল্প করে না, পরিপোষকগুলিই আমাদের হেল্প করে। তো এখানে সেই জন্যই পরিপোষক। তো তোমরা জানো এখন থেকে পরিপোষক মানে শব্দ ওয়ার্ডটা পেলেই তোমরা বুঝতে পারবে পরিপোষক মানে কি। যেগুলি থেকে এক্স্যাক্টলি, যে পার্টিকুলার খাদ্য থেকে এক্স্যাক্টলি আমরা কি পাই, শক্তি পাই, ক্ষয়পূরণ বৃদ্ধিতে হেল্প করে, যেসব খাদ্য আমাদের যেগুলি বৃদ্ধিতে হেল্প করে, হ্যাঁ, সেগুলিকে কি বলা হয়, পরিপোষক খাদ্য। আর সংরক্ষক খাদ্য কাকে বলে, যে সমস্ত খাদ্যের বিপাকে শক্তি উৎপন্ন হয় না এবং যারা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাদেরকে দেহ সংরক্ষক খাদ্য বলা হয়। যেমন ভিটামিন, খনিজ লবণ, জল ইত্যাদি। বলছে শক্তি উৎপন্ন করবে না, ওরা কি করবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। আমাদের যদি শরীরে কোনো রোগ হয়, সেটার এগেনস্টে লড়ার জন্য আমাদের হেল্প করবে, কিন্তু কোনো আমাদের শক্তি দেবে না। ওরা যেরকম আমাদের শক্তি দিচ্ছিল পরিপোষক খাদ্য, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেরকম শক্তি দেবে না। গেল, ক্লিয়ার। তারপর সংরক্ষক কাকে বলি, যারা আমাদের রক্ষা করে। তো দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে আমাদের কি করছে, রোগ থেকে আমাদের বাঁচাচ্ছে মানে কি আমাদের রক্ষা করছে, তাই ওদেরকে সংরক্ষক। তো এটা কিন্তু কোনো পার্টিকুলার কথা নয়, সেটা অ্যাকচুয়ালি আমি শর্ট ট্রিক্স বলে দিয়েছি তোমাদের, যাতে মানে মনে রাখতে হেল্প হয়। পরিপোষক মানে কি, আমাদেরকে পুষিয়ে তুলছে, আমাদেরকে সব থেকে হেল্প করছে, শক্তি দিচ্ছে, বৃদ্ধিতে হেল্প করছে, এইসব। আর সংরক্ষক মানে কি, আমাদেরকে রক্ষা করছে, বলতে আমাদেরকে রোগ প্রতিরোধ থেকে বাঁচাচ্ছে, ব্যাস, কিন্তু শক্তি দেবে না। গেল। আর এক্সাম্পলটা কিন্তু মুখস্থ করে নেবে, সেটা কিন্তু মুখস্থ করতে হবে। তো এখানে দুভাগে ভাগ করা হলো, এই আর কি। তারপর আমরা চলে যাচ্ছি কার্বোহাইড্রেট। এই যে আমরা পেয়েছিলাম যে কি, দেহ পরিপোষক খাদ্যের মধ্যে যে কার্বোহাইড্রেট পেয়েছিলাম, সেই কার্বোহাইড্রেটটা। তো কার্বোহাইড্রেট বা জলঙ্গার। কার্বোহাইড্রেট কাকে বলে, যে সমস্ত যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই মৌলগুলি নিয়ে গঠিত,
এবং যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত জলের মতো 2:1, তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। তাই কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হলো CnH2O হোল n। বলতে যে সমস্ত যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কি নিয়ে গঠিত হবে বলছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি মৌল নিয়ে গঠিত হবে। এবং যাদের, আর এবার মৌল যদি বলো কি, তাহলে মৌল নিয়ে কিন্তু আলাদা কনসেপ্ট, সেটাকে নিয়ে কিন্তু আমার অনেক কথা বলতে হবে, যেটা এখানে বললে শুধু সময় নষ্ট হবে, আমি আর একটা করতে হবে সেটা নিয়ে ভিডিও আমাকে। তো যে সমস্ত যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত হয়, যাদের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি, সেই দুইটার অনুপাত কি হবে বলতে, হাইড্রোজেন যেখানে 2 পরিমাণ থাকবে, অক্সিজেন সেখানে 1 পরিমাণ, মানে হাইড্রোজেন একটু বেশি পরিমাণে থাকবে, অক্সিজেন একটু কম পরিমাণ, সেরকম আর কি তোমরা বুঝতে পারো। তো যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত জলের মতো 2:1, কারণ জলের সংকেত কি H2O, বলতে H দুটো আর O একটা। তো এখানেও সেম বলছে যে আমাদের কার্বোহাইড্রেটের মধ্যেও কিন্তু সেইভাবে থাকে, হাইড্রোজেন বেশি থাকে, অক্সিজেন কম থাকে। তো হাইড্রোজেন কয়টা থাকবে, 2টা থাকবে, অক্সিজেন কয়টা থাকবে, 1টা থাকবে। তাদেরকে কার্বোহাইড্রেট বলা হয়। তাই কার্বোহাইড্রেট সংকেত কি CN বলতে এখানে যে কোনো একটা নাম্বার হতে পারে, তাই N দিয়ে দিয়েছে। আর H2O এটা কম্পালসারি, H2O হবেই হবে, হোল N, এখানে কিন্তু একটা নাম্বার থাকতে পারে, পার্টিকুলার দেয়নি, তাই ওরা N দিয়ে দিয়েছে। তো তোমরা যেখানে N পাবে মনে রাখবে এখানে কোনো পার্টিকুলার নাম্বার নেই, তাই তারা N দিয়ে দেয়। এটা যে কোনো সাবজেক্টে তোমরা মনে রাখতে পারো। আর আরেকটা শর্ট ট্রিক্স বলে দিতে পারি, কার্বোহাইড্রেট যদি কোয়েশ্চেনে আসে আর কি, যে কোন খাদ্যকে জলঙ্গার খাদ্য বলে, তো ধরো তোমরা ভুলে গেলে আর এই জলঙ্গার খাদ্য কাকে বলে, তো আমি একটা তোমাদের ক্লু দিয়ে দিতে পারি যে H2O আমরা কোথায় পাই, কার্বোহাইড্রেটে পাই। আর H2O মানে কি, জল। তাহলে কি হলো, H2O আর জল মিলে গেল, তো আবার H2 কার্বোহাইড্রেট আছে। তো আমরা সেখান থেকে কিন্তু একটা জিনিস মানে মনের মধ্যে রাখতে পারি যে কার্বোহাইড্রেটকে জলঙ্গার বলা হয়। কেন, কারণ কার্বোহাইড্রেটের সংকেতের ভিতরে H2O আছে, ব্যাস। তারপর বলছে উদাহরণস্বরূপ বলা যায় যে গ্লুকোজ C6H12O6 কি হচ্ছে, কার্বন কটা থাকছে, আমরা জানি কি কার্বোহাইড্রেট কি থাকবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো দেখো কার্বন কটা থাকছে, 6টা। তারপর কার্বন 6টা, আর আমাদের হাইড্রোজেন কটা থাকছে 12টা, আবার অক্সিজেন থাকছে কটা, 6টা। দেখো আমাদের মিলেছে, 6 আর ডাবল 12টাই থাকছে আমাদের হাইড্রোজেন। তো মিলছে 2:1 এর সাথে মিলছে, এই H2 এর সাথে মিলছে। যেখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1, হ্যাঁ, কারণ এই H12O এর 6। তো CnH2ON সংকেতের ব্যতিক্রমী কার্বোহাইড্রেট হলো র্যামনোজ। বলছে এই যে আমাদের এই যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার একটা ব্যতিক্রমী বলতে একটা এক্সেপশনাল আছে, যে সেটা কি, সেটা হচ্ছে র্যামনোজ। যেমন ধরো এই যে আমাদের এই যে এটার সাথে কিন্তু C6H12O6 এর মিল আছে। কি করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম কি এখানে n একটা পার্টিকুলার নাম্বার, এখানে একটা নাম্বার, কিন্তু এখানে যে নাম্বারটা হবে এখানে কিন্তু সেই নাম্বারটাই হবে, এই n এর মান কিন্তু দুটো জায়গাতে সেমই থাকবে। তো আমাদের C6H12O6 কে আমি এই সূত্রের সাথে মিলিয়ে দেখি কি করে হয়। C6H12, তো আমাদের এখানে কি থাকে 2, তো আমি দিয়ে দিই H2, তারপর কি থাকে O, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর কি থাকে আমাদের বাইরে n, তো আমি 6 এর ক্ষেত্রে কি দিয়ে দিয়েছি, 6 দিয়ে দিয়েছি, বাইরেও আমাদেরকে 6 দিতে হবে। আচ্ছা এখানে হচ্ছে না, আমি আবার দেখাচ্ছি কি হচ্ছে। এটা প্রথম কি C, তারপর এখানে কি বলছে 6, তো 6, তারপর আমাদের ফর্মুলা কি H2, তারপর কি আছে আমাদের O, তারপর কি আমাদের ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে আমাদের এই একটা n বলতে কি এই n আর এই n সেম থাকবে। তো এই n আমাদের কি লিখে নিয়েছে আগেই 6, তো এখানে লিখে নিলাম 6। তাহলে কি হলো দেখো, C6H2 মানে কি 2, এই 2 আর এই 6 এর মধ্যে ইনটু হবে, বলতে 6 দুগুণে 12, বলতে H12O6, এখানে কত আছে 1 আছে, তো 1 × 6 মানে 6 একে 6, মানে O6। দেখো তো মিললো কিনা, C6H12O6 মিললো, আমাদের ফর্মুলাটা ঠিকঠাক মিললো।
কিন্তু বলছে কি একটা এক্সেপশনাল আছে, কার ক্ষেত্রে? র্যামনোজের ক্ষেত্রে। ও কিন্তু সেই ফর্মুলা মেনটেন করে না। ও কি করে? C6 তো ঠিক আছে, S12 ঠিক আছে, O5। কিন্তু আমাদের কি কি দরকার? এই ওটাও কিন্তু 6 হতে হবে, কারণ সিটা 6, কারণ এটা আর এটা আমাদের মিল থাকতে হয়, এটা আর এটা মিল থাকতে হয়। কিন্তু এখানে তো মিল নেই। এটা হচ্ছে একমাত্র এক্সেপশনাল কেস র্যামনোজ, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 নয়। ইয়েস, এখানে টু, এটা কি পাঁচ দুগুণে 10 হলো, 5 দুগুণে 12, 5 দুগুণে কি 12 হয়? তাহলে কি 2:1 অনুপাতে হলো? না, হলো না। এটা কি হলো? আমাদের এক্সেপশনাল কেস। আচ্ছা, তারপরে টপিক হচ্ছে উৎসসমূহ। এই কার্বোহাইড্রেট যে আমরা বলছিলাম, এই কার্বোহাইড্রেট উৎস কী কী খেলে তুমি কার্বোহাইড্রেট পাবে? উৎসসমূহ, সোর্স। প্রায় সমস্ত প্রকার ফল ও বীজ জাতীয় খাদ্যে কার্বোহাইড্রেট পাওয়া যায়। বলছে যত রকমের ফ্রুটস অ্যান্ড সিডস পাবে। সিডস বলতে কি, আমরা যে বলি বিভিন্ন ধরনের সিডস, যেমন কাজু বাদাম, এই বাদাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিডস। তো এগুলি খেলে তুমি কী পেতে পারো? তুমি কার্বোহাইড্রেট পেতে পারো। তারপর বলছে কয়েকটি গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট উৎস নিচে লেখা হলো, উল্লেখ করা হলো। কয়েকটা উৎস দেওয়া দিয়েছে। 1 নম্বর হচ্ছে কি তোমার শ্বেতসার বা স্টার্চ। ধান, গম, আলু, কলা, ভুট্টা, বাজরা, ডাল, গাজর ইত্যাদি খেলে তুমি কি পেতে পারো? স্টার্চ পেতে পারো। আমি যদি বলি একটা স্টার্চের উৎসের নাম বলো, তুমি বলতে পারো ধান। কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে এরকমই আসে যে একটা স্টার্চের উৎস কী, বা স্টার্চে কী পাওয়া যায়, ধানে কী পাওয়া যায়, এরকম করে কোয়েশ্চেন আসে। তারপর আসে 2 নম্বর গ্লুকোজ। গ্লুকোজ তুমি কোন কোন মানে খাদ্য খেলে পাবে? আঙুর, আপেল, খেজুর, এসব ইত্যাদি। সুক্রোজ। সুক্রোজ তুমি কোথায় কোথায় পাবে? আখ বলতে আমরা যেটা বলি, বাংলাতে যেটা বলি, আমরা লোকাল ভাষায় যেটা বলি কুশার, তারপর বিট, তারপর আনারস, সেগুলো আমি কী পাবো? সুক্রোজ পাবো। সেলুলোজ। সেলুলোজ শাকসবজি, বেল, তরমুজ, কাঁঠাল ইত্যাদি। গ্লাইকোজেন। গ্লাইকোজেন অফকোর্স প্রাণী জাতীয় জিনিস। গ্লাইকোজেন তো আমরা কোথায় পাবো? প্রাণীর যকৃৎ, পেশি, কতিপয় ছত্রাক ইত্যাদিতে। আচ্ছা, তারপর আসছে আমাদের নেক্সট টপিক, সংক্ষেপে শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন ইন ব্রিফ। গঠন প্রকৃতির উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের 3 ভাগে ভাগ করা যায়। এই যে আমরা কার্বোহাইড্রেট পেয়েছি, সেই কার্বোহাইড্রেটকে বললে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি কী কী? সেই ভাগগুলি হচ্ছে তোমার মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড। মনো বলতেই বুঝে নিয়েছো কী হবে? একটা হবে। আর পলি বলতে কী বুঝে নিয়েছো? অনেকগুলি হবে। হ্যাঁ, অলিগোটা কি সেটাই আমাদের প্রবলেম, ঠিক না? ঠিক আছে না? তো আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে আসছে কি আমাদের মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড যে সমস্ত কার্বোহাইড্রেট কেবলমাত্র একটি শর্করা অণু দিয়ে গঠিত, তাদেরকে মনোস্যাকারাইড বা একক শর্করা বলে। যে অর্থাৎ আদ্র বিশ্লেষণে এদেরকে আর কোনো সরল এককে ভাঙা সম্ভব নয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। বলছে কি জানো, যেসব কার্বোহাইড্রেটকে, যেসব এক কার্বোহাইড্রেট তুমি খেয়ে নিলে, ধান খেয়ে নিলে, তুমি খেজুর খেয়ে নিলে, তুমি কি করলে? বিট খেয়ে নিলে। এই খাওয়ার পর কি হয়? সেটাকে আমাদের কি হয় বলেছিলাম না, আমাদের পাকস্থলী থেকে সেটার টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এই অংশে পরিণত হওয়ার পর একদম যে অংশটা একদম ছোট, এরপরে আর ওকে ভাঙা যাবে না। এটাই ওর লয়েস্ট পয়েন্ট। ও এরপর ওকে আর ভাঙা যায় না। সেই ছোট্ট অণুটাকে কি বলা হয়? বলা হয় আমাদের কি? মনোস্যাকারাইড। সেই অণুটাকে কি বলা হয় আমাদের? মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ আর যেমন গ্লুকোজকে তুমি আর ভাঙতে পারবে না। গ্লুকোজের নিচে আর কিছু নেই, গ্লুকোজের পরে আর কিছু নেই। গ্লুকোজই লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেজ। ওর আগে হয়তো বা আরও অনেকগুলি স্টেজ হয়, তারপর গ্লুকোজ আসে। হ্যাঁ, কারণ তুমি যে খেজুর খেলে, তুমি যে এই যে কলা খেলে, এইসব খেলে, খাওয়ার পর সেগুলো ছোটো ছোটো বিভিন্ন প্রসেসের মাধ্যমে এসে কী করে লাস্ট অব্দি কোথায় এসে দাঁড়ায়? গ্লুকোজে এসে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু তারপর কি হয়? এই গ্লুকোজ থেকে কিন্তু আর কোনো পর্যায় হয় না, এই গ্লুকোজকে আর ভাঙা যায় না। তো আমাদের কার্বোহাইড্রেটের যে লাস্ট স্টেজ, লাস্ট পর্যায়, এই পর্যায়কে কী বলা হয় জানো? মনোস্যাকারাইড বলা হয়। মনো বলতে কি? একটা। আর একটা বলতে কি? এই লাস্ট স্টেজটাকে বলা হয় মনোস্যাকারাইড। যার মধ্যে কি একক শর্করা বলতে একটি শর্করা থাকবে। গেল। তারপরে আসছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে যে যৌগিক কার্বোহাইড্রেট 2টি থেকে 10টি একক শর্করা পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে গঠিত হয়, তাকে অলিগোস্যাকারাইড বা স্বল্প শর্করা বলা হয়। যেমন মল্টোজ,
মল্টোট্রায়োস, ল্যাকটোজ, সুক্রোজ ইত্যাদি। বলছে যে কার্বোহাইড্রেট, আগে বলেছিলাম মনোস্যাকারাইড, যেটা লাস্ট স্টেজ বা যেটাকে ভাঙলে আর কিচ্ছু পাওয়া যায় না, যেটাকে ভাঙলে কী হয়, আর কিচ্ছু পাওয়া যাবে না। আর অলিগোস্যাকারাইড হচ্ছে এই স্টেজে অনেকগুলি অনেকগুলি কার্বোহাইড্রেট অণু একসাথে জয়েন থাকবে, একসাথে জয়েন থেকে কি করে ওরা একটা যৌগ যৌগ গঠন করে বা একটা যৌগই গঠন করে। এই পুরোটা কি বলা হয় আমাদের, কি অলিগোস্যাকারাইড। এখানে তুমি দুইয়ের থেকে বেশি, দুইয়ের থেকে কি পাবে তুমি, অণু পাবে। কীভাবে, শর্করা, দুটি থেকে 10টি একক শর্করা, এই যে তুমি শর্করা পাবে। এই শর্করাকে কি বলতে পারবে তুমি, অলিগোস্যাকারাইড বলতে পারবে। আর এক এক্সাম্পল দেখে নিও, মল্টোট্রায়োস, ল্যাকটোজ অ্যান্ড সুক্রোজ। তারপর আসছে আমাদের পলিস্যাকারাইড। বুঝতে পারছো অনেকগুলি থাকবে, পলি মিন্স তো অনেক। তো যে জটিল কার্বোহাইড্রেট 10-এর অধিক একক শর্করার সমন্বয়ে গঠিত। বলছে যে জটিল কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটগুলি অনেকগুলি শর্করা নিয়ে গঠিত, অনেকগুলি 10-এর থেকেও বেশি শর্করা নিয়ে গঠিত, তাদেরকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলে। যেমন স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি। যেমন গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি, শ্বেতসার ইত্যাদি। বুঝতে পারছো? তারপর আসছে তারপর বলছে পলিস্যাকারাইডকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে। কি কি সেগুলো হচ্ছে হোমোপলিস্যাকারাইড কি, গ্লাইকোজেন, ইনুলিন ও আগার আগার যথাক্রমে শুধুমাত্র গ্লুকোজ, ফ্রাক্টোজ ও গ্যালাক্টোজের সম্বন্ধে গঠিত। বলছে এই যে আমরা পলিস্যাকারাইড পেয়েছি অনেকগুলি শর্করা নিয়ে গঠিত, বহু শর্করা নিয়ে গঠিত, সেই পলিস্যাকারাইডকে আবার দুভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, আর একটা হচ্ছে কি হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড বলছে গ্লাইকোজেন তোমার ইনুলিন ও আগার আগার যথাক্রমে শুধুমাত্র কি নিয়ে গ্লুকোজ আর ফ্রাক্টোজ বা গ্যালাক্টোজের সম্বন্ধে গঠিত। কি নিয়ে গঠিত হবে, শুধু গ্লুকোজ ফ্রাক্টোজ বা মানে ওর কি হবে, গ্যালাক্টোজ নিয়ে গঠিত হবে। যখন কোনো কার্বোহাইড্রেট গ্লুকোজ ফ্রাক্টোজ বা গ্যালাক্টোজ নিয়ে গঠিত হবে, সেই কার্বোহাইড্রেটকে আমরা কি বলতে পারি, হোমোপলিস্যাকারাইড গেল। তারপর আসছে আমাদের হেটেরোপলিস্যাকারাইড হচ্ছে নাইট্রোজেনযুক্ত হেটেরোপলিস্যাকারাইডকে আমরা কি বলি, নাইট্রোজেনযুক্ত। যত ধরনের নাইট্রোজেনযুক্ত থাকে সেগুলিকে কি বলা হয়, হেটেরোপলিস্যাকারাইড। সেগুলিকে কি, পেপটাইডোগ্লাইকেন, হাইয়ালুরোনিক অ্যাসিড, হেপারিন, কন্ড্রোইটিন সালফেট ইত্যাদি। তারপর কি বলছে, যে তাপন মূল্য বলতে 1 গ্রাম কার্বোহাইড্রেটের জারণে কত ক্যালোরি আমরা শক্তি পাই, তাপ উৎপন্ন হয়। তাপ মানেই কি বললাম, আমরা শক্তি পাই। তো আমরা যদি 1 গ্রাম কার্বোহাইড্রেট খাবার 1 গ্রাম কার্বোহাইড্রেট আছে এমন কোনো খাদ্য আমরা গ্রহণ করি, তাহলে আমরা কতটুকু শক্তি পাবো, আমরা 4.1 কিলোক্যালোরি শক্তি পাবো। তারপর আসছে তোমার পুষ্টিগত তাৎপর্য, গুরুত্ব। দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং তাপশক্তি উৎপন্ন করা কার্বোহাইড্রেটের প্রধান কাজ। আমরা জানি কার্বোহাইড্রেট কি, একটা পরিপোষক খাদ্য। আর পরিপোষক খাদ্যের ধর্ম কি, কর্মক্ষমতা বৃদ্ধি করবে, আমাদের তাপশক্তি দেবে। 2 নম্বর বলছে দেহের শক্তির ভাণ্ডারের মতো কাজ করে, আমাদের শরীরে শক্তির ভাণ্ডারের বলতে যেটি এক্সেস খাদ্য থাকে সেগুলি আমাদের, যেটি এক্সেস কার্বোহাইড্রেট থাকে সেগুলো আমাদের শরীরে ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে। তো আমাদের একটা শক্তি ভাণ্ডারের মতো কাজ হয়। আমাদের প্রয়োজনীয় শক্তির 70% আসে কার্বোহাইড্রেট থেকে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, আমাদের শরীরের 70% কোথা থেকে আসে, কার্বোহাইড্রেট থেকে। সুতরাং দেহের উষ্ণতা সঠিক মাত্রায় বজায় রাখার ক্ষেত্রে কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের দেহের উষ্ণতা বজায় রাখতে কার ভূমিকা গুরুত্বপূর্ণ, কার্বোহাইড্রেটের। উদ্ভিদে কার্বোহাইড্রেট প্রধানত শ্বেতসার হিসেবে সঞ্চিত থাকে। এটা কিন্তু আরেকটা কমন কোয়েশ্চেন, যে উদ্ভিদে কার্বোহাইড্রেট কী হিসেবে সঞ্চিত থাকে, শ্বেতসার হিসেবে। মস্তিষ্কের প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস হলো গ্লুকোজের জারণ। বলছে আমাদের মস্তিষ্কের প্রয়োজনীয় শক্তির, আমাদের মস্তিষ্কে যে একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তির একমাত্র উৎস কি, গ্লুকোজের জারণ। আমাদের শরীরে যে গ্লুকোজ হয়, এই যে কার্বোহাইড্রেট খেলে যে আমাদের গ্লুকোজ হয়,
যেটা মনোস্যাকারাইডের অন্তর্গত গ্লুকোজটা, এই গ্লুকোজের জারণের ফলে আমাদের মস্তিষ্কে শক্তি পায় আমাদের মস্তিষ্ক। সেলুলোজ নামক পলিস্যাকারাইড মানবদেহে অপাচ্য রেফেজের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর করে। সেলুলোজ কী করে? এই যে সেলুলোজ কী করে আমাদের শরীরে? কোষ্ঠকাঠিন্য রোগটা দূর করে। তাহলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর করার জন্য কোন পলিস্যাকারাইড বা কে দায়ী? তাহলে বলতে পারো সেলুলোজ নামের এক ধরনের পলিস্যাকারাইড। তারপর বলছে অ্যামিনো অ্যাসিড এবং জৈব অ্যাসিড তৈরিতে অংশগ্রহণ করে। কী করছে আমাদের অ্যামিনো অ্যাসিড এবং জৈব অ্যাসিড তৈরিতে অংশগ্রহণ করে। কার্বোহাইড্রেট প্রোটিন বাঁচুয়া খাদ্য হিসেবে বিবেচিত হয়। বলছে কি কার্বোহাইড্রেট প্রোটিন বাঁচুয়া খাদ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলা হয়? কার্বোহাইড্রেটকে। কেন বলা হয়? আই থিঙ্ক নিচে দেওয়া আছে, আমি ডিসকাসে বলে দিচ্ছি। শুক্রাণুকে পুষ্টি দেয়, হ্যাঁ আমাদের স্পামকে পুষ্টি দেয়। অস্থিসন্ধি সচল রাখে, অস্থিকে সচল রাখে। তঞ্চক্রোধক উপাদান গঠন করে। তারপর আসছি প্রোটিন বাঁচুয়া খাদ্য। প্রোটিন না খেয়ে কেবলমাত্র কার্বোহাইড্রেট খেয়েও মানুষ অনেক দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারে। বলছে প্রোটিন না খেয়ে যদি একজন মানুষ অনেক দিন ধরে প্রোটিন না খায়, সে শুধুমাত্র কার্বোহাইড্রেট খেয়েই বেঁচে থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। কারণ দেহের প্রোটিনের অভাব পড়লে কার্বোহাইড্রেট পরিবর্তিত হয়ে প্রোটিনে পরিণত হয়। যদি আমাদের শরীরে প্রোটিনের অভাব পড়ে তাহলে কি হয়? কার্বোহাইড্রেটটা আমাদের প্রোটিনে পরিণত হয়ে যায়, ট্রান্সফার হয়ে আমাদের প্রোটিনের যোগান দেয়। এভাবে কার্বোহাইড্রেট প্রোটিনের অভাব পূরণ করে বলে একে প্রোটিন বাঁচুয়া খাদ্য বা প্রোটিন বিকল্প খাদ্য বলা হয়। এখন বুঝলে এই যে কার্বোহাইড্রেটকে কেন প্রোটিন বাঁচুয়া খাদ্য বলা হয়? কারণ কার্বোহাইড্রেট কি হয়? প্রয়োজনে প্রোটিনের মতো পরিণত হয়ে প্রোটিনের যোগান দেয়, তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচুয়া খাদ্য বলে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাগছে কোয়েশ্চেনটা। তো আজকের মতো এতটুকুই। এই কার্বোহাইড্রেট বা এই খাদ্য নিয়ে, পরিপোষক খাদ্য নিয়ে তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে বুঝতে, আমাকে বলে দেবে, কমেন্টসে বলে দেবে, আমি আবার ডিসকাস করে দেবো।